রানী কন্যাকুমারী কলেজের বাংলা বিভাগের উদ্যোগে আইকিউএসির সহযোগিতায় এক দিবসীয় জাতীয় স্তরের আলোচনা চক্রে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনা চক্রের বিষয় বাংলা পুঁথির অ আ ক খ। অনুষ্ঠানের শুরুতে আমি আজকের আমাদের আমন্ত্রিত বক্তা ডক্টর অর্ণব সাধুখা, আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর অজয় অধিকারী এবং আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর মোহাম্মদ নাজমুল ইসলামকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর আগে আমি একটা কথা বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। ভালো লাগছে আমাদের কলেজে যে রানী নেতাজির ওপেনের পিজি ক্লাস হয়, তাদের ছাত্রছাত্রীরাও রয়েছে, আমাদের যারা প্রাক্তনী এখন এমএ পড়ছে বাইরে তারাও রয়েছে, ছাত্ররাও রয়েছে। কিন্তু একটা কথা বলার যে একটু ফোনটা মিউটে রাখবে বা সাইলেন্সে রাখবে, যেন মাঝখানে না হয়। আর যখন আমাদের স্যাররা বলবেন তখন কারোর যদি কোনো কারণে বাইরে যাওয়ার প্রয়োজন থাকে, খুবই এক্সট্রিম আর্জেন্সি থাকলে তবেই পেছনের দরজা খোলা আছে, সামনের দরজা দিয়ে কেউ যাবে না, তাহলে তাদের একটু মনোযোগ বিঘ্নিত হয়। যদি যাওয়ার একান্তই প্রয়োজন হয় পেছনের দরজা দিয়ে আস্তে আস্তে যাবে। যাই হোক, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠানের প্রথমেই থাকে অতিথি বরণের পালা। আমরা অতিথি বরণে যাব। আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে বরণ করে নেবে ছাত্রী আমাদের মনীষা ঘোষ। আমাদের আমন্ত্রিত বক্তা ডক্টর অর্ণব সাধুখা মহাশয়কে বরণ করে নেবে আমাদের ছাত্রী রেবেকা সুলতানা। আমি আমাদের স্যারকে অনুরোধ করব, প্রিন্সিপাল স্যারকে, আমাদের আমন্ত্রিত বক্তাকে, আমাদের কলেজের একটি পত্রিকা বের হয় আইএসবিএন বসুন্ধরা, বিগত কয়েক বছর ধরে বের হচ্ছে, আমাদের যে রিসেন্ট যে এডিশন সেটি তার হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর এমডি নাজমুল ইসলাম স্যারকে বরণ করে নেবে আমাদের ছাত্রী সাহিবা আক্তার। নাজমুলকে বক্তৃতা করতে হবে, বরণ হবে, বক্তৃতা হবে। আমাদের প্রতিটি অনুষ্ঠানেরই সূচনা
মধ্যে দিয়ে। আজকের আলোচনা চক্র তার ব্যতিক্রম নয়। আমাদের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপিকা চন্দ্রানী কর্মকার এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। মাইকটা নামিয়ে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ধন্যবাদ চন্দ্রানী ম্যাডামকে। সুন্দর তার সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আলোচনা চক্রের সূচনা হলো। আমাদের এই যে আলোচনা চক্র বাংলা পুঁথির অ আ ক খ, এই আলোচনা চক্রে পুঁথি যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু
বর্তমান সময়ের সংস্কৃতি থেকে দূরবর্তী। আধুনিক যুগের যে সাহিত্যের প্রকাশ এবং প্রচার, তার মাধ্যম হয়েছে মুদ্রণ ব্যবস্থা। এবং আমরা জানি যে মুদ্রণ মানে কোন সময় না 16শো শতাব্দীতে পর্তুগিজরা আমাদের দেশে আসছে এবং তাদেরই পেছনে পেছনে আসছে মিশনারিরা, যারা রোমান ক্যাথলিক নামে পরিচিত। এবং সেই সময় এসে একটা এদেশের হিন্দু মুসলিম তাদেরকে একটা ধর্মান্তরিত করার চেষ্টা হয়েছিল এবং যেক্ষেত্রে তাদের সহায়ক হয়েছিল যে বিভিন্ন গ্রন্থের তারা মুদ্রিত করে এবং প্রকাশ করে। এবং সেক্ষেত্রে তখন কিন্তু পর্তুগিজরা পর্তুগালের যে রাজধানী লিসবন থেকে সেই সমস্ত মুদ্রিত সংস্করণ তারা বের করেছিলেন। এবং প্রথম যদি আমরা দেখি তাহলে দেখব 1778-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারী হালহেড তার এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, সেখানেই সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা অক্ষর ব্যবহার করছেন। এখন এই যে পুঁথির ব্যাপারটাই আমি বললাম যে প্রাগ আধুনিক যুগের, অর্থাৎ সেই সময় যে জ্ঞান অনুশীলনের যাবতীয় সম্ভার সেগুলো রূপ পেত হাতে লেখা পুঁথির মাধ্যমে। ছাপাখানা স্থাপিত হওয়ার আগে এই সমস্ত হাতে লেখা পুঁথির আদর্শ প্রতিলিপি থেকে প্রতিলিপি প্রস্তুত করা হতো, গ্রাম থেকে গ্রামান্তরে চলতো এই পুঁথির আদান প্রদান এবং এইভাবেই পুঁথি পরম্পরার মধ্যে দিয়ে চলতো একটি রচনার প্রচার। এবং সেখানে প্রতিটি ঘরে ঘরেই প্রায় পুঁথি সংগ্রহ থাকতো এবং পুঁথি নকল করাও একটা পেশা হিসেবে বিবেচিত হতো। একদল মানুষ যাদের হস্তাক্ষর সুন্দর, তারা কিন্তু এই পুঁথি লিখে জীবিকা নির্বাহ করতেন এবং এইভাবে একই গ্রন্থের শত শত প্রতিলিপি ছড়িয়ে পড়ত দেশের নানা স্থানে। পরবর্তীতে এই মুদ্রণ ব্যবস্থা আসার ফলে বাংলা সাহিত্যের একটা আমূল পরিবর্তন সূচিত হয়। এখন পুঁথির অনেকগুলো বিষয় লক্ষ্য করার মতো, যেমন সাধারণত পুঁথিতে যে বিষয়টি লিপিবদ্ধ হচ্ছে সেটার প্রতি আমরা অধিক মনোযোগী হই, কিন্তু আরও অনেক দিক আছে। এবং পুঁথি লেখার উপকরণ মূলত বা যেমন বৃক্ষপত্র বা বাকল হয়, সেক্ষেত্রে ভূর্জপত্র, তেজপত্র, তালপত্র বা ধাতুর পাত, এগুলোর আমরা দেখি ব্যবহার। এছাড়াও পুঁথির ক্ষেত্রে আরও কতগুলো বিষয় থাকে আমরা লক্ষ্য করি, যেমন পুঁথির লিপিকর বা পুঁথি যারা সংগ্রহ করেন ফেরিওয়ালা বা প্রসারিণী, বাংলা পুঁথির লিপির যে বিভিন্ন বিবর্তন, বাংলা পুঁথির বানানের যে বিভিন্ন পরিবর্তন, আনুষঙ্গিক পাঠ সমস্যা, কাল নির্ণয়, পুষ্পিকা বা পোস্ট কলোফোন স্টেটমেন্ট, এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানার অবকাশ রয়েছে পুঁথি সম্পর্কে। আমরা আমাদের আজকের আলোচনায় দেখব, আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বাংলা পুঁথির অ আ ক খ, অর্থাৎ প্রাথমিক পাঠ যেটা, সেটাই আমার মনে হচ্ছে শিরোনাম থেকে। এখন আমাদের বক্তা যিনি বলবেন তিনি আমাদের যেদিকে নিয়ে যাবেন আমরা তার হাত ধরে সেদিকে যাব, কিন্তু আমাদের প্রতিটি সেমিনারে শুরু হয় যার আশীর্বাদ নিয়ে, যার কথা দিয়ে, তিনি হচ্ছেন আমাদের কলেজের অধ্যক্ষ। আমি প্রথমে আমাদের সূত্রপাত মানে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমাদের স্যারকে অনুরোধ জানাবো। উপস্থিত আমাদের আজকের বক্তা ডক্টর অর্ণব সাধু খাঁ, উনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসছেন এবং উনি বিশেষজ্ঞ, এই বিষয়ে কথা বলবেন। আমার সেভাবে এই বিষয়ে কথা বলার কিছু নেই, আর কথা বলতে গেলে মানুষকে জানতে হয় এই বিষয় সম্পর্কে। আমার ব্যুৎপত্তি বা সাধারণ জ্ঞানও কিছু নেই। আমি কয়েকটি অন্য বিষয় উল্লেখ করি যে এই ঘরটি আমাদের এই সেমিনার রুমটি বহু কষ্ট করে আমাদের আর্থিক অসঙ্গতির জায়গাগুলোকে উপেক্ষা করে আমরা তৈরি করেছিলাম। এবং যখন তৈরি করি মানে ব্যাপারটা কী হয়, গরিব মানুষের খরচ বেশি হয় সবসময়। আমরা এই ঘরটার যে সাইজ ছিল সেই সাইজের মধ্যেই আমরা ঘরটাকে তৈরি করতে বাধ্য হই, তাতে করে আমাদের এই বসার আসন সংখ্যা দাঁড়ায় 100। তো তখন আমাদের খুব আফসোস হয়। এই নাজিমুল-বাবুর সঙ্গে কথা হচ্ছিল, উনি এই কাজটা দেখাশোনা করেছিলেন। তো আমরা বললাম 100 জন একটা সেমিনার টেবিল করলে অন্তর্পক্ষে 200-250 লোক না থাকে, বসার ব্যবস্থা না থাকে, কীভাবে চলে? তো এখন দেখছি যে আমাদের ধারণা ভুল ছিল।
আমাদের 50টা করলেই ভালো হতো, কারণ আমাদের ছাত্রছাত্রীরা এসব অনুষ্ঠানে এসে বক্তব্য শোনা বা সেমিনার অ্যাটেন্ড করা ইত্যাদি বিষয়ে কোনো উৎসাহই আর তাদের নেই, তারা উৎসাহ হারিয়ে ফেলেছে। আমি যা শুনলাম, কিছু এমএ ক্লাসের ছাত্রছাত্রী এবং কিছু আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীও উপস্থিত আছে। তাহলে যদি আমাদের শুধু রেগুলার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ছাত্রছাত্রী ধরা হতো, তাহলে এতগুলো আসনও পূরণ হতো না। এটা খুব দুঃখের এবং খুব আফসোসের যে আমাদের কলেজে, আমাদের দেশে, আমাদের সমাজে জ্ঞান চর্চার দিকটা ক্রমশ খুব দুর্বল হচ্ছে। অথচ আমরা যে নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা জ্ঞান চর্চার জন্য কত কষ্ট করে তারা তাদের জ্ঞানের উপলব্ধিগুলোকে লিপিবদ্ধ করে গেছে এবং সেটাকে আমাদের খুঁজে খুঁজে বার করতে হয়েছে। যে বিষয়ে মানে এটা যে বিষয়ে আজকের আলোচনা, সেটাকে যদি আমি একটু অন্যভাবে ধরি আর কি, যেমন বাংলা লিটারেচারের লোকজন বলছে যে পুঁথি হচ্ছে আমাদের সাহিত্য রচনার মূল, আবার পুঁথি হচ্ছে ইতিহাস রচনারও একটা, আমি কি বলবো, একটা উপাদান। তার কারণ আমাদের ইতিহাস বোধ হোক, ইতিহাস সম্পর্কে জানা হোক, এর মূল উদ্দেশ্য হচ্ছে তো আমার অতীতকে জানা। আবার অতীতকে জানা মানে হচ্ছে যে আমি আমার মধ্যে আমার পূর্ব ধারাবাহিকতাটাকে খুঁজে বার করব, মানে আমি কোন ধারাবাহিক ব্যবস্থার মধ্যে দিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। এটা বুঝতে গেলে আমার অতীতটাকে বোঝাটা খুব জরুরি, যে আমার অতীত কেমন ছিল। অতীত নিয়ে অহংকার করা, গর্ব করা, আমারটাই শেষ, আমারটাই প্রধান, এটা ভিন্ন বিষয়। এটা যারা খুব ক্ষণজীবী মানুষ তারা করে থাকে। অতীতের কাছে আমাদের একটা মনুমেন্টাল ভ্যালু থাকে। এই মনুমেন্টাল ভ্যালুটা কি না, আমি যে ধারাবাহিক ব্যবস্থার মধ্যে দিয়ে এসেছি, আমার শরীর থেকে আমার চিন্তন, এই যে পুরো ব্যাপারটা একটা গঠনতন্ত্রেরই অংশ, সেটা বুঝতে গেলে আমার অতীতকে অনুসন্ধান করাটা দরকার, সঠিক অতীতকে। ইতিহাস বলে যে এই অতীত অনুসন্ধান করতে আমরা যেরকম আর্কিওলজিক্যাল এভিডেন্স, অর্থাৎ মাটি খুঁড়ে হরপ্পা, মহেঞ্জোদারো, মিশর সভ্যতা ইত্যাদিগুলো আমরা মাটি খুঁড়ে বা মাটির উপরে বার করেছি, করে করে পিছন দিকে হেঁটে আমরা সেই সমাজটাকে, সেই মানুষগুলোকে বোঝার চেষ্টা করেছি যারা আমার পূর্বপুরুষ ছিলেন। তারই একটি অংশ হচ্ছে পুঁথি। এবং এই পুঁথি শুধু কাগজপত্র, যে বলছে ভূর্জপত্র, কখনো পশুর চামড়ায়, কখনো পাথরে, কখনো পশুর হাড়ের মধ্যে, এটা যেরকম লেখা থাকতো সেরকমভাবে পাথর বা ইত্যাদিতেও লেখা থাকতো, যেগুলো আজও পর্যন্ত বহু কিছু আছে যে আমরা পাঠোদ্ধার পর্যন্ত করতে পারিনি। হরপ্পা মহেঞ্জোদারো এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যার আমরা পাঠোদ্ধার পর্যন্ত করতে পারিনি। এখন আমার মনে হয় সাহিত্যে যখন পুঁথি ব্যবহার হয়, পুঁথির কনসেপ্টটা ব্যবহার হয়, সেটা বাংলা সাহিত্যের, আমি যতটুকু খোঁজ রাখি, চর্যাপদের যে আবিষ্কার সম্ভবত 1907, তাই তো 1907-এ ভাটপাড়ায় আমারই বাড়ির কাছাকাছি এক পণ্ডিত মশাই ছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী। উনি নেপালের রাজসভা থেকে এর এক পাণ্ডুলিপি উনি উদ্ধার করেছিলেন। দেখা গিয়েছিল প্রায় 20-22 জন 24 জন এই ধরনের বৌদ্ধ সহজাত, যারা সহজিয়া চিন্তাভাবনার যারা মানুষ ছিলেন, এই সহজিয়া চিন্তাভাবনার মানুষদেরও আবার আরেকটা আলাদা ইতিহাস আছে। মানে বৌদ্ধ ধর্ম যখন কনিষ্কের সময় দুভাগে মূলত ভাগ হচ্ছে, হীনযান, মহাযান। এর মধ্যে থেকে হীনযানের মানুষরা যারা, তারাই পুরো ভারতবর্ষের পূর্ব অংশে থাকতো আর কি। পরবর্তীকালে মহাযানদের উৎপাতেই হোক বা আমাদের হিন্দু ধর্মের পুনরুত্থানের ফলেই হোক, এই হীনযানেরা আস্তে 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 জীবনের সহজিয়া রাস্তায় চলে আসে। সে বিরাট বিষয়। আজকের বাউল, ফকির ইত্যাদির সঙ্গেও সেই সহজাত সহজিয়া পদ্ধতির যে সাধক, তাদের উপস্থিতি পাওয়া যায়। এরকম এইটা হচ্ছে আমাদের পুঁথি আবিষ্কারের একটি প্রাথমিক জায়গা, এখান থেকে শুরু হয়। এরপরে বহু কিছু আছে। আমি দেখছিলাম যে
এই যে বাংলাদেশে এবং আমাদের যে বাঙালি মুসলিম সমাজের মধ্যে পুঁথি গান বলে এক ধরনের, আমি স্যারের সঙ্গে বসে বসে আলোচনা করছিলাম, পুঁথি গান বলেও একটি বিষয় আমি দেখছিলাম যে আমাদের মধ্যে প্রচলিত আছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাসান মালিক থেকে শুরু করে বহু মানে কবি গান বা ইত্যাদি যারা ইসলাম ধর্মের মানুষ হয়ে তারা কিন্তু এই পুঁথিগুলো রেখে গেছেন এবং তারা ওই সান্ধ্যকালীন আড্ডায় সেগুলিকে গানের সুরে বিভিন্নভাবে চর্চা করতেন। এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি, আমরা এইভাবে পুঁথি সৃষ্টি করেছি। এবং উনি যেটা বললেন, ম্যাডাম যেটা বললেন যে আমাদের এই যে ছাপাখানার ব্যাপারটা আসবার আগে এইভাবেই আমরা আমাদের শিল্প সংস্কৃতিকে নানানভাবে সমৃদ্ধ করে গেছি। এখন আমি বারবার করে যেটা বলে থাকি বা বলি সেটা হচ্ছে যে এই যে পিছন ফিরে আমাদের ইতিহাস চর্চা, এর মূল জায়গাটাই হলো যে এই পৃথিবীর সঙ্গে নিজেকে আত্মস্থ করার একটা পদ্ধতি। নয়তো মানুষ সারা জীবন চিন্তার জগৎ থেকে খুব বিচ্ছিন্ন প্রাণী হিসেবে বেঁচে থাকবে, এটা কাম্য নয়। পৃথিবীর বহু দেশ যাদেরকে আমরা বলি যে এগিয়ে থাকা জনজাতি, সেটা জাপান হতে পারে, জার্মান হতে পারে, ইউরোপের বিভিন্ন দেশ হতে পারে, এগিয়ে থাকা জনজাতি, তারা তাদের অতীতের মধ্যে থেকে তাদের গৌরবের জায়গাগুলোকে সংগ্রহ করেছে এবং সেগুলিকে আধুনিক ব্যবস্থার মধ্যে দিয়ে প্রচার করে আধুনিক শিক্ষার সাথে তার একটা ফিউশন তৈরি করেছে। আমরা যদি এইটা করতে না পারি তাহলে কিন্তু আমার অতীত, আমার ঐতিহ্য সম্পর্কে আমার কোনো উৎসাহ তৈরি হবে না এবং আমরা বিচ্ছিন্ন হব। আর বিচ্ছিন্ন হলেই সামনে এসে দাঁড়িয়ে পড়ে ধর্মের পাঁচিল, বিচ্ছিন্ন হলেই সামনে এসে দাঁড়িয়ে পড়ে জাতপাতের পাঁচিল, বিচ্ছিন্ন হলেই সামনে এসে দাঁড়িয়ে পড়ে নারী পুরুষের পাঁচিল, বিচ্ছিন্ন হলেই সামনে এসে দাঁড়িয়ে পড়ে সাদা কালোর পাঁচিল। তাহলে এই পাঁচিলগুলোকে ভাঙবার জন্যে আমাদের উচিত কি বৌদ্ধিকভাবে আমার পৃথিবীর যে পূর্ব ধারণাগুলো ছিল, পূর্ব শিক্ষাগুলো ছিল, সেগুলিকে ভীষণ নিরপেক্ষভাবে চর্চা করা এবং আধুনিক শিক্ষার সঙ্গে তাকে একটা ফিউশন ঘটানো। ফিউশন বলতে ওই হাইড্রোজেন আর অক্সিজেন হঠাৎ করে মিলে গিয়ে জল তৈরি হয়ে যায়, এটাকে ফিউশন বলা হয়। আলাদা হাইড্রোজেন একরকম, আলাদা অক্সিজেন একরকম, যখন দুটোর মধ্যে একটা স্পার্ক হয়, এটা ফিউশন হয়, জল তৈরি হয়। তাহলে এই জলটা আমাদের এখনো তৈরি হয়নি, এই জলটা আমাদের তৈরি করতে হবে এবং এই জন্য দরকার হচ্ছে দীর্ঘ সময় সাপেক্ষ, ধৈর্য সাপেক্ষ, সততার সঙ্গে আমাদের ইতিহাস চর্চা করা, আমাদের অতীত চর্চা করা এবং বর্তমানকে সেই অনুযায়ী সেই মোডে ডিজাইন করা। এই বোঝাতে পারলাম? আমাদের ইতিহাস চর্চা করতে হবে, আমাদের অতীত চর্চা করতে হবে, সেখান থেকে আমাদের নিরপেক্ষ বয়ান তুলে নিয়ে আসতে হবে। নিরপেক্ষ বয়ান, যে বুদ্ধিস্ট হবে সে অশোককেই মহারাজা বলবে, যে মুসলিম হবে সে অরঙ্গজেবকেই মহামানব বলবে, যে হিন্দু হবে সে চন্দ্রগুপ্ত মৌর্যকেই মহামানব বলবে। ব্যাপারটা এই নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের ভারতীয় ঐতিহ্যে শিক্ষা দীক্ষার একটা নিরপেক্ষ বয়ান তুলে নিয়ে আসা। এই নিরপেক্ষ বয়ানটার উপর ভিত্তি করে আধুনিক শিক্ষাকে আমাদেরকে উৎকর্ষতা দান করতে হবে, আধুনিক শিক্ষাকে ডিজাইন করতে হবে। ইউরোপকে দেখে, আমেরিকা দেখে এনইপি চালু করে দেব না, হ্যাঁ, এমডিসি, এইসিসি, এই সমস্ত দুর্বোধ্য জিনিস আমরা চাপিয়ে দেব না। আমরা ওটাকে তুলে নিয়ে এসে আধুনিক শিক্ষার সঙ্গে ফিউশন ঘটিয়ে আমরা একটা তরল তৈরি করব জলের মতন। সেই তরল দিয়ে আমাদের স্নান করতে হবে, সেই তরল দিয়ে আমাদের খাদ্য রান্না করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় দুর্ভাগ্য হলো এই কাজটা হয়নি, হচ্ছে না। আমি আরেকটি কথা বলে শেষ করব। ওই স্যারের সঙ্গে কথা বলতে বলতেই আমি শেষ করছি, কথা বলতে বলতেই মনে হলো যে আমরা মাঝে মধ্যে বলি না যে আমরা এই পৃথিবীরই সন্তান,
বলি না, এই পৃথিবী আমাদের তৈরি করেছে, এই প্রকৃতি হচ্ছে ঈশ্বর। যারা খুব একটা ঈশ্বর টিশ্বর মানেন না তারা বলে প্রকৃতি ঈশ্বর। আমার একটু উল্টো কথা মনে হলো। আমার মনে হলো যে আমি প্রকৃতি, আমি পৃথিবী। কারণ কি? আমি প্রকৃতি, একটি গাছও প্রকৃতি, একটি গাছই ব্রহ্মাণ্ড, আমিও ব্রহ্মাণ্ড। কেন? কারণ হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, লোহা, এই কতগুলো মাত্র 30 থেকে 35টা মৌলিক পদার্থ বাদ দিয়ে পৃথিবীতে আর কিছু নেই। আমি যদি প্লাস্টিকের বোতলটাকে ধরি তাহলে এটাকে বলা হবে প্লাস্টিক। একটা CH3COH এরকম একটা সংজ্ঞা আছে, তার মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। আমি যদি এটাকে ধরি, এটা লোহা। আমি যদি মানুষের শরীরটাকে ধরি তাহলে তার মধ্যে জল আছে, হাড় আছে। জল মানে হাইড্রোজেন আর অক্সিজেন, হাড় মানে ক্যালসিয়াম। আবার যদি পৃথিবীর সর্বত্র আমি ঘুরে বেড়াই, সূর্যের মধ্যে ঢুকে যাই, সূর্যের থেকে যদি কিছু মাটি তুলে আনতে পারি, চাঁদের থেকে যদি কিছু মাটি তুলে আনতে পারি, আমি দেখতে পাবো সেখানেও কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। এর বেশি কিচ্ছু নেই। একটা গাছকেও যদি কেটে কেটে ভাগ করে করে দেখা যায়, এটা কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, লোহা আছে, কিছু ম্যাগনেসিয়াম আছে, কিছু ক্যালসিয়াম আছে, ইত্যাদি। অর্থাৎ এই পৃথিবীটাই আমার মধ্যে বেঁচে আছে। এই পৃথিবীটা একটা ব্যাঙের মধ্যেও বেঁচে আছে। এই পৃথিবীটা একটা গাছের মধ্যেও বেঁচে আছে। এই পৃথিবীটাই মাইক্রোফোনের মধ্যেও বেঁচে আছে। তাহলে এইটা আমার মনে হচ্ছে মানুষের একটা সামগ্রিক পরিচয়। যদি তাই হয় তাহলে আমাদের জ্ঞান চর্চার উৎসটাও সেটাই হতে পারে। সর্বজ্ঞানের উৎস এক জায়গায় খোঁজ করতে হবে। পৃথক পৃথকভাবে ইতিহাস, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, এই বায়োলজি ইত্যাদি পড়বার দরকার নেই। মানুষকে সামগ্রিকভাবে সমস্তটাই বুঝলে পরে সে সেই উত্তরণের জায়গায় পৌঁছাবে, যে উত্তরণ আমি বলছিলাম যে হাইড্রোজেন আর অক্সিজেনের ফিউশন হলেই জল হয়। জল না হলে, ফিউশন না হলে আমরা কিছুতেই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এবারে তোমার কাছে কঠিন লাগতে পারে আমার কথাগুলো, তোমাদের কাছে সোজা লাগতে পারে আমাদের কথাগুলো। তবে আর একটা কথাও না বললে নয়, এই আমি যে কথাগুলো বললাম একে ইন্টেলেক্ট বলে। ইন্টেলেক্ট মানুষ অর্জন করে হলো, ভালো করে শোনো, ইন্টেলেক্ট মানুষ অর্জন করে হলো সংগৃহীত শব্দকে ব্যবহার করে। আমরা শিক্ষকরা পড়াই না, ম্যাডাম পড়াচ্ছে, স্যার পড়াচ্ছে, কেউ ইতিহাস পড়াচ্ছে, কেউ কমার্স পড়াচ্ছে, তারা বইটায় পড়েছে, কিছু কোশ্চেন সলভ করেছে, তারা তোমাকে এসে বলছে। এর মধ্যে মৌলিকতা কিছু নেই। এটা হচ্ছে ইন্টেলেক্ট, ইন্টেলিজেন্স নয়। ইন্টেলেক্ট হচ্ছে সংগৃহীত শব্দসমূহ আমি আমার মধ্যে একত্রিত করেছি, তোমাকে উগরে দিচ্ছি। আমরা শিক্ষকরা তাই করে থাকি। আমরা ইন্টেলিজেন্ট নই, সবাই ইন্টেলিজেন্ট নই। ইন্টেলিজেন্ট কে? হোয়াট ইজ ইন্টেলিজেন্স? ইন্টেলিজেন্স হচ্ছে যে এই সামগ্রিক ব্যবস্থার মধ্যে শেখাগতার বাইরেও পৃথিবীটাকে দেখতে পারে, বুঝতে পারে, আগাম পূর্বানুমান করতে পারে। হাত দেখা নয়, আগাম পূর্বানুমান করতে পারে এই পৃথিবীর কি হতে চলেছে, কি ঘটতে পারে। সেখানে হচ্ছে ইন্টেলিজেন্স কাজ করে। আর আমরা সবাই ইন্টেলেক্ট কে চর্চা করছি, ইন্টেলেকচুয়াল বাট নট ইন্টেলিজেন্ট। এটাও মাথায় রেখে এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে স্যারের বক্তব্যটা আমি শুনবো। আমি পুঁথি সম্পর্কে সত্যিই তেমন কিছু জানি না, তা খানিকটা শুনে বুঝে চেষ্টা করব যে তিনি কি বলছেন আর আমাদের কি জানা উচিত। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্রিন্সিপাল স্যারকে। তিনি পুঁথি সম্পর্কে কিছু জানেন না বললেন, কিন্তু এবং তার কথার মধ্যে দিয়ে প্রথমে একটু মনোবেদনা প্রকাশ পেল আমাদের এই পরিমিত সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি দেখে, খুব স্বাভাবিক। কিন্তু সেখান থেকে তিনি যেভাবে পুঁথি, বাংলা সাহিত্য
ইতিহাস, বিজ্ঞান, অণু পরমাণু, জড় জীব সবার সহাবস্থানের কথা বললেন এবং প্রকৃত ইন্টেলেক্ট কীরকম হওয়া উচিত সে সম্পর্কেও আমাদের একটু দিক নির্দেশ দিলেন তার কথার মধ্যে দিয়ে। ধন্যবাদ জানাই স্যারকে। এবার আমরা যার কথা শোনার জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে, তাকে আমন্ত্রণ জানাবো, ডক্টর অর্ণব সাধু খান। উনি এসেছেন অনেক দূর থেকে, বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যাপক তিনি। আমরা মন দিয়ে শুনবো তার কথা। স্যারকে আহ্বান জানাচ্ছি। বাচ্চাকে রাখা কি হচ্ছে বাচ্চা এটা ঠিক আছে, এবার ঠিক আছে।
অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। একদম প্রথমে আমি অধ্যাপিকা ডক্টর সুতপা ষড়ঙ্গী দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই কলেজের সঙ্গে আমার পরিচয় তিনি ঘটিয়ে দিয়েছেন। দিদির প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। এরপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রানী ধন্যাকুমারী কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর অজয় অধিকারী এবং IQAC কোঅর্ডিনেটর স্যারকে। তারা আমার দিদির যে রেকমেন্ডেশন সেটা অনুমোদন করে আমাকে এখানে বলবার সুযোগ দিয়েছেন। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। আর আপনারা যারা উপস্থিত আছেন, বাংলা বিভাগ সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককে আমি শুভেচ্ছা, শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের বক্তৃতা বাংলা পুঁথির অ আ ক খ। বাংলা পুঁথি, বাংলা পুঁথি বলতে আমি দুটো জিনিস বোঝাতে চাইছি। এক হচ্ছে বাংলা লিপিতে লেখা পুঁথি, আবার বাংলা লিপিতে লেখা নয় কিন্তু বাংলা ভাষায় লেখা পুঁথি, সেটাকেও আমি বাংলা পুঁথির অন্তর্ভুক্ত করছি। বাংলা লিপিতে লেখা নয় অথচ বাংলা ভাষা, ব্যাপারটা কীরকম দাঁড়ালো? যখন আমাদের হাতে স্মার্টফোন ছিল না, আমরা বেসিক ফোন যাকে বলি আমরা সুইচ টেপা ফোন ব্যবহার করতাম, SMS পাঠাতাম, মনে পড়ে? AMI আমি, BARI বাড়ি, JBO যাবো, এরকমভাবে আমরা লিখতাম তো। তাহলে আমরা কোন ভাষায় লিখছি? ইংরেজি ভাষায়? ইংরেজি তো ভাষা নয়, ওটা রোমিও লিপি। আর রোমিও লিপি দিয়ে আমি কিন্তু প্রকাশ করছি বাংলা ভাষা। একটা কথা এই প্রসঙ্গে বলে দিই, ইংরেজি একটা ভাষা, কিন্তু ইংরেজি নামে কোনো লিপি নেই। ইংরেজি ভাষা যে লিপিতে লেখা হয় সেই লিপির নাম রোমিও লিপি। কিন্তু বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষার নিজস্ব রাইটিং সিস্টেম অর্থাৎ লিপি পদ্ধতি আছে। আর এর সঙ্গে একটা কথা লিখেছি অ আ ক খ। খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে অ আ ক খ মানে পুঁথি কী করে পড়তে হয়, পুঁথির অ আ ক খর পাঠ এখানে দেওয়া হবে। হ্যাঁ, একটু একটু দেওয়া হবে, কিন্তু আমি এখানে একটা বাগধারা হিসেবে অ আ ক খ কথাটা ব্যবহার করেছি। বাগধারা হচ্ছে মানে বাগধারার প্রবাদ, এই দুয়ের কাজ একই, কিন্তু গঠনগতভাবে এই দুয়ের শুধু পার্থক্য, আর কিছু না। বাগধারা হচ্ছে গঠনগতভাবে অসম্পূর্ণ বাক্য বা বাক্যাংশ, আর প্রবাদ হচ্ছে একটা পূর্ণ বাক্য। এখানে অ আ ক খ বলতে আমি বাংলা পুঁথির প্রাথমিক পাঠের কথাই নির্দেশ করেছি, যেটা আমাদের মৌসুমী ম্যাডাম একদম প্রথমে ধরেছিলেন, এবং সেই পথেই আমি এগোব। পুঁথি, পুঁথি শব্দটার প্রাচীন রূপ আমরা কোথায় পাচ্ছি? অধ্যক্ষ স্যার নান্দি পাঠ করবার সময় চর্যাপদের কথা বলেছিলেন। সেই চর্যাপদের মধ্যে আমরা পুঁথি শব্দের প্রাচীন রূপ পাব। এইটা চর্যাপদের পুঁথির একটা ছবি। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি যেখানে কারসারটা ধরেছি, বর্গীয় জ, নিচের অংশটা নেই, আমরা যে বর্গীয় জ চিনি, এটা সেই সময়কার লিপির রূপ। এখানে লেখা আছে বর্গীয় জয় ওকার জো।
তারপরে ম গেল, ঠিক আছে, এই যে বর্গীয় জয়কার ম তো বোঝাই যাচ্ছে, অসুবিধে নেই। তারপরে আছে মূর্ধন্য ন, লেখা আছে তো। এখানে একটা কথা বলে দিই, মূর্ধন্য ন আর দন্ত ন এই দুই লিপি রূপ কিন্তু এক। এখানে যে বানানটা হওয়া উচিত দন্ত ন সেটাই পড়তে হবে, মূর্ধন্য ন পড়লে হবে না। এখানে কিন্তু বানান ভুল হিসেবে আমরা নিতে পারছি না, কারণ লিপি রূপ তো এক সেই সময় ছিল। তাহলে কি দেখা গেল, জো মন গো, মন এই যে, তারপরে হচ্ছে গয়ে ওকার, এই যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবার সে একটু একটু করে, তারপরে এ পড়তে অসুবিধে নেই। তারপরে আমরা একটা দেখতে পাচ্ছি ব, বয়ের পেটের ভেতরটা কালি দিয়ে ভর্তি, এটাকে পড়তে হবে কিন্তু র। ব লিপি আর র লিপির চর্যাপদের পার্থক্য ওই পেটের ভেতরে কালি থাকা আর না থাকা। হ্যাঁ বলো বলো। আছে আছে আছে, ঠিক ঠিক। তাহলে কি পড়লাম এটুকু, জো মন গো এর, তারপরে এই যে দন্ত শৈবয় মতো দেখাচ্ছে, এটা আমাদের এখনকার লিপি অনুযায়ী এটা কিন্তু দন্ত শৈবয় নয়, এটা সেই সময়কার আ। তারপরে আছে কি, ওই যে মধ্যনয়কার, তাই তো। তাহলে আনা হলো, মধ্যনয়কারও হতে পারে বা দন্তনয়কারও হতে পারে। আবার একটা কথা বলি, মূর্ধন্য ন, দন্তন্য এবং ল তিনটে লিপি রূপী এক। তাহলে আমি যদি আনা পড়ি, আমার কি অর্থবোধ হচ্ছে দেখতে হবে। যদি হয় আনা হতে পারে, কিন্তু এই লাইনগুলো যদি পড়া যায় তাহলে পরে দেখা যাবে এখানে আনা পড়লে অর্থবোধ হবে না, ল পড়তে হবে। যদি আলা পড়ি তাহলে আলা গেল, তাহলে এই যে আ লয়াকার, আলা জ্বালা, তারপরে হচ্ছে আগম পথি, এই যে এটা হচ্ছে পয়কার। এবার থয়, এইটা হচ্ছে থ, পাশে একটা আকার মতো দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি আকার নয়, একটুখানি ওপরে একটা ছাতার মতো দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে পথি, পথি কথাটা লেখা রয়েছে। তাহলে প্রাচীন রূপ আমি পাচ্ছি চর্যাপদের, এটা হচ্ছে 40 সংখ্যক পদ এখানে পাচ্ছি। এখানে পরপর করে যেটা লেখা রয়েছে যে জো মন গো এর আলা জ্বালা আগম পথি, এটা আগম পথি টনটা মালা, এটা হচ্ছে ট, এই যে এরকম ভাবে রয়েছে টনটা মালা। পথি শব্দটা কোত্থেকে আসছে, আসলে এই যে পথি শব্দটা আমরা পাচ্ছি এটা হচ্ছে স্বরসঙ্গতি জনিত পরিবর্তন। স্বরসঙ্গতি ভাষাতত্ত্বের একটা পরিভাষা, সেখানে বিভিন্ন ধরনের স্বরধ্বনি থাকলে পারে একই রকম বা প্রায় একই রকম স্বরধ্বনিতে রূপান্তর করার যে প্রক্রিয়া তাকে বলা হয় স্বরসঙ্গতি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। আবার পথি শব্দের একটা বিকল্প রূপও পাওয়া যায়, সেটা হচ্ছে পোথা। কোথায় পাবো, আমরা যদি কৃত্তিবাসের রামায়ণ পড়ি তাহলে কৃত্তিবাসী রামায়ণের অযোধ্যা কাণ্ডে আমরা এরকম একটা লাইন পাবো, বাল্মীকি রচিল পোথা। তাহলে পুথি পথি পোথা একই অর্থ প্রকাশ করছে। আবার একটু আগে ফিরে যাই, পুঁথি বলতে কি বুঝবে? পুঁথি কথার সোজা মানে হচ্ছে হাতে লেখা বই। হাতে লেখা বই, এই হাতের লেখা চেনা? এই হাতের লেখাটা নিশ্চয়ই অনেকেরই চেনা, রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা। আর আমি যে ছবিটা দিয়েছি এটা হচ্ছে গীতাঞ্জলির পাণ্ডুলিপির ছবি। তাহলে হাতে লেখা, তাহলে পারে আমি কি রবীন্দ্রনাথের এই যে লেখা তার যে অরিজিনাল কাগজ সেটাকে কি পুঁথি বা পথি বলতে পারবো? একটু পরে বলছি বলতে পারবো কি পারবো না। কিন্তু আমরা এটাকে সাধারণভাবে কি জানি, হাতে লেখার এই যে রবীন্দ্রনাথের যে ছবিটা দেখিয়েছি হাতে লেখার ছবি, আমরা বলি পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি বলি তো, তাহলে এটা পাণ্ডুলিপির আপাতত বলছি।
পুরনো দিনের হাতে লেখা বই। পুরনো দিন, কতদিনকার পুরনো? NMM, ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্টস মিশন, তারা ম্যানুস্ক্রিপ্ট শব্দের একটা সংজ্ঞা দিয়েছেন। কি বলছেন? ম্যানুস মানে কি? ম্যানুস মানে হচ্ছে হাত, আর স্ক্রাইবারে মানে হচ্ছে আঁচড় কাটা। তাহলে হাত দিয়ে আঁচড় কাটা, এটা হচ্ছে বেসিক মানে। সেখানে বলা হচ্ছে এ ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে, ইজ এ হ্যান্ড রিটেন কম্পোজিশন, ঠিক আছে। কোথায়? অন পেপার, কাগজের ওপর, বার্ক, গাছের ছাল, ক্লোথ, মেটাল, ধাতু, পাম লিপ, তালপাতা, অর এনি আদার মেটেরিয়াল, অন্য যা কিছুর ওপর হতে পারে ম্যানুস্ক্রিপ্টস, পুঁথি কিন্তু নয়, এটা মাথায় রাখতে হবে। ডেটিং ব্যাক, কতদিন আগের? অ্যাটলিস্ট 75 ইয়ার্স। কবে থেকে 75 ইয়ার্স? যেদিন NMM ওয়েবসাইটে এই কথাটা লিখলেন সেদিন থেকে। আমরা যখন ইতিহাস বই পড়ি, আমরা এরকম পড়ি না, আজ থেকে 1000 বছর আগে। আজ থেকে মানে কবে? যেদিন বইটা লেখা হলো, না যেদিন বইটা প্রকাশিত হলো? কবে থেকে? নাকি আমি যখন পড়ছি তখন থেকে? এখানে মনে রাখতে হবে 75 ইয়ার্স বা যা কিছু, আজ হিসেবটা কি করে করব? স্যার বলছিলেন মৌলের কথা, প্রকৃতিতে পাওয়া যায় 98টা মৌল, আর কিছু রয়েছে সেগুলো কৃত্রিম। এই মৌলগুলোর মধ্যে একটা মৌল হচ্ছে কার্বন। কার্বনের নাম আমরা সবাই শুনেছি। এই যে 75 বছরের হিসেব, এই 75 বছরের হিসেবটা করতে হবে বিপি মানে বিফোর প্রেজেন্ট স্কেল দিয়ে। বিফোর প্রেজেন্ট স্কেলটা কি? আজ থেকে 75 বছর আগে মানে আজকে 2026 সাল নয়, তাহলে কবে? যে কোনো জিনিসের, পুরনো জিনিস, সেগুলোর বয়স নির্ণয়ের ক্ষেত্রে একটা পদ্ধতি আবিষ্কার হয়, তার নাম হচ্ছে রেডিওমেট্রিক ডেটিং সিস্টেম। সেখানে দুটো পদ্ধতি ব্যবহার করা হয়। যদি বছর 40-এর বা 50-এর পুরনো হয়, তাহলে সেক্ষেত্রে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। আর তার থেকে বেশি পুরনো হলে, ওই যে কয়েক লক্ষ, কয়েক কোটি, তখন ইউরেনিয়াম ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। এই যে কার্বন ডেটিং পদ্ধতি, কার্বন একটা কার্বনের যে তেজস্ক্রিয়তা, কার্বন 14-এর সেই তেজস্ক্রিয় বিকিরণের দ্বারা আমরা শিখলাম কত প্রাচীন কোনো জিনিস তা নির্ণয় করতে। সেটা শিখলাম হচ্ছে 1949 সালে। ঠিক তার পরের বছর অর্থাৎ 1950 সালকে তখন ধরে নেওয়া হয় প্রেজেন্ট, মানে আজ থেকে 50 বছর আগে, মানে আজ মানে এখানে ধরতে হবে 1950 সাল, রেডিও কার্বন ডেটিং সিস্টেম। তাহলে আজ থেকে 75 বছর আগে NMM বলছেন আজ থেকে মানে কবে থেকে হিসাব করতে হবে? না, 1950 সালকে আজ ধরতে হবে। বা 75 বছর আগে মানে সেটাও 1950 সাল থেকে 75 বছর বিয়োগ দিতে হবে। এটা বিয়োগ করলে দাঁড়াবে যে 1875 খ্রিস্টাব্দ। সাল বলার একটুখানি গন্ডগোল আছে, কোন একক? স্যার আবার সেই মৌলের কথায় আসছি। মৌল মানে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এককটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। আমরা ক্যাজুয়ালি সাল বলি। সাল মানে এখানে অব্দ, কোন অব্দ? খ্রিস্ট অব্দ নাকি বঙ্গ অব্দ নাকি অন্য কিছু, সেটা কিন্তু প্রকাশ করাটা অত্যন্ত জরুরি। মৌসুমী ম্যাডাম ছাপাখানার কথা বলছিলেন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেই জায়গাটাও আসছি। এবার বলা হচ্ছে যে ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ রিটেন ইন এ নাম্বার অফ ডিফারেন্ট স্ক্রিপ্টস। একটা ছবি এখানে একটু দেখাবো। মুর্শিদাবাদের ছেলেমেয়েরা আমরা সবাই এই লিপিটার সঙ্গে পরিচিত। আমি গতকালও দেখে এলাম, যখন আমি হাজারদুয়ারিতে গেলাম, সেখানে এই লিপিতে লেখা বেশ কিছু পুঁথি ওখানে ডিসপ্লে করা রয়েছে। আরবি লিপি, আরবি লিপি তো
এটা আরবি লিপিতে লেখা, কিন্তু ভাষা বাংলা। তাহলে এটাকে কি আরবি পুঁথি বলা যাবে? আরবি পুঁথি বলা যাবে না, বাংলা পুঁথি বলতে হবে। আমি বলেছি বাংলা পুঁথি মানে বাংলা ভাষার পুঁথি এবং বাংলা লিপিতে লেখা পুঁথি। পুঁথি শব্দের আরো অনেকগুলো পরিভাষা পাওয়া যায়। কি কি পাওয়া যায়? এক হচ্ছে বললাম ম্যানুস্ক্রিপ্টস পাওয়া যায়। ম্যানুস্ক্রিপ্টস তো বলি, রবীন্দ্রনাথের হাতের লেখাকেও আমি বলেছি পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্টস। পুঁথি শব্দের সমার্থক আরো কিছু শব্দ কি? পাণ্ডুলিপি, পুস্তক আর গ্রন্থ। পাণ্ডুলিপি কাকে বলবো? পাণ্ডু যোগ মত, এইভাবে পাণ্ডুলিপি শব্দটা তৈরি হয়েছে। মানে হচ্ছে শ্বেত পীত মিশ্র বর্ণ। শ্বেত মানে সাদা, পীত মানে কি? পীত মানে হচ্ছে হলুদ রং, হলদেটে হলদেটে হয়ে যায়। আমরা যখন প্রাচীন পুঁথি দেখি, মেটেরিয়ালের জন্য এবং পুরনো হওয়ার জন্য সেই পুঁথিগুলো রং হয়ে যায় অনেকটা হলুদ বর্ণের, পাণ্ডু বর্ণ ধারণ করে। পাণ্ডু রোগ হয় মানুষের, হলুদ হলুদ হয়ে যায় গাটা। এই কারণে পুঁথিকে কিন্তু পাণ্ডুলিপিও বলা হয়। লিপি মানে কি? লিপি মানে হচ্ছে লেপন, অক্ষর বিন্যাস বা লিখন। আবার পাণ্ডুলিপিকে পুস্তকও বলা হয় বা পুঁথিকে পুস্তকও বলা হয়। আমরা তো এখন পুস্তক পড়ি, বই পড়ি। পুস্তক কেন বলা হয়? পুস্তক শব্দটা আসছে পুস্ত ধাতু থেকে। অধ্যক্ষ স্যার বলেছেন যে চামড়ার উপর লেখা হতো, ঠিক তাই। পুস্ত মানে হচ্ছে চামড়া, পশুর চামড়া। পশুর চামড়ার ওপরও একটা সময় লেখালেখির কাজ করা হতো। পুস্তের ওপর যা লেখা হতো তাই পুস্তক। সেই জন্য পাণ্ডুলিপিকে পুস্তকও বলা যেতে পারে। পাণ্ডুলিপিকে গ্রন্থও বলা হয়। গ্রন্থ কেন বলা হয়? একটা পাণ্ডুলিপি আমরা দেখি, এটা তালপাতার পুঁথি। তালপাতার পুঁথির মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফুটো রয়েছে। কেন ফুটো রয়েছে? এই ফুটোর মাঝখান দিয়ে সুতো ঢোকানো হতো, ঢুকিয়ে শক্ত করে বেঁধে রাখা হতো। একটা প্রবাদী আছে, পুঁথিকে পুত্রের মতো পালবে আর শত্রুর মতো বাঁধবে। কেন? যাতে নষ্ট না হয়ে যায়। পুত্রের মতো পালবে আদর করে, যত্ন করে, ভালোবেসে। আর শত্রুর মতো বাঁধবে কেন? শক্ত করে যদি ছেলেকে বেঁধে না রাখা যায়, মেয়েকে বেঁধে না রাখা যায়, তারা কি হয়ে যায় আমরা সবাই জানি। ঠিক তেমনি পুঁথিও অগোছালোভাবে থাকলে পারে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। সেই জন্য বাঁধার জন্য এই মাঝখানে ফুটো এবং সুতোর ব্যবহার হতো। গ্রন্থ গ্রন্থন করে রাখা হতো, গেঁথে রাখা হতো, মালা যেমন আমরা গেঁথে রাখি ফুল। সেই জন্য আমরা পুঁথিকে গ্রন্থও বলতে পারি। কিন্তু একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পুঁথি বলি, গ্রন্থই বলি আর পাণ্ডুলিপি বলি। পুঁথিকে আমরা পাণ্ডুলিপি বলতে পারি, কিন্তু পুস্তককে পুঁথি বলতে পারবো না, গ্রন্থকে পুঁথি বলতে পারবো না। কেন পারবো না? ওই অনেকটা এইরকম ব্যাপারটা যে সব খাড়ি খাড়ক, সব খাড়ক খাড় নয়। আবার আমি একটু ফিজিক্সেই চলে এলাম, সব খাড়ি খাড়ক, সব খাড়ক খাড় নয়। কিংবা তোমরা কিছুদিন আগে পড়ে এসছো ছাত্ররা যে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। ঠিক তেমনি সব পুস্তক, মানে যে কোনো পুঁথি, গ্রন্থ, পুস্তক, ম্যানুস্ক্রিপ্টস, কিন্তু যে কোনো ম্যানুস্ক্রিপ্টস বা গ্রন্থ বা পুস্তক পুঁথি নয়। তাহলে পুঁথি কাকে বলবো? পুরনো দিনের
সেই কবেকার সেই সালটা আমি বললাম, হাতে লেখা বই হতে হবে, তবেই তাকে পুঁথি বলতে পারবো। আর কবে? ম্যাডাম বলেছেন মুদ্রা যন্ত্র আবিষ্কারের আগে। রবীন্দ্রনাথ যখন লিখছেন, একটা পাণ্ডুলিপিরই আমি পৃষ্ঠা দেখালাম, যেটা গীতাঞ্জলির, ওটা কি মুদ্রা যন্ত্র আবিষ্কারের আগে লেখা না পরে লেখা? যদি আগে লেখা হয় রবীন্দ্রনাথের, তাহলে পারে ওই পাণ্ডুলিপিটা পুঁথির মর্যাদা পাবে। আর যদি আগে লেখা না হয়, তাহলে পারে পুঁথির মর্যাদা পাবে না। তাহলে রবীন্দ্রনাথের যে লেখা, যে ছবি দেখিয়েছিলাম, সেগুলোকে আমরা বলতে পারি পাণ্ডুলিপি, কিন্তু পুঁথি বলতে পারবো না। পুঁথি কোথায় লেখা হতো? একটা ছবি দেখিয়েছি, এটা মনে হচ্ছে একটা মালা, মনে হচ্ছে এটা হচ্ছে বাঁশের ফালি। বাঁশের ফালিতেও একটা সময় পুঁথি লেখা হতো। আমি যে ছবিটা দেখাচ্ছি, এটা গীত গোবিন্দম কাব্যের একটা পুঁথি। বাঁশ আর কাঠের ফালিতে লেখা পুঁথি চীনে প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংয়ের রোপুবো লুলান ধ্বংসাবশেষ কিংবা মধ্য চীনের হুবেই প্রদেশে বাঁশ আর কাঠের ফালিতে লেখা প্রচুর পুঁথি পাওয়া গিয়েছে। বাংলা পুঁথি পাওয়া গিয়েছে বাঁশ বা কাঠের ফালিতে, এরকম নমুনা বা উদাহরণ আমি এখনো পর্যন্ত পাইনি। বাংলা যে পুঁথির সবচেয়ে প্রাচীন পুঁথি আমাদের হাতে এসেছে, চর্যাপদ, সেটা তালপাতায় লেখা। আর কোথায় লেখা হতো পুঁথি? ভূর্জ পত্র। পত্র মানে পাতা, তাহলে ভূর্জ গাছের পাতা। কিন্তু এখানে মনে রাখতে হবে, শব্দের সঙ্গে পত্র শব্দটা আছে মানেই কিন্তু পাতা, ভোজ গাছের পাতা, ভূর্জ গাছের পাতা, এরকম কিন্তু বলা যাবে না। এখানে পত্র মানে পাতার মতো পাতলা গাছের ছাল। এই যে আমি হচ্ছে ভোজ গাছের ছবি দেখিয়েছি এখানে, এগুলো হচ্ছে পার্চ জাতীয় এক ধরনের গাছ। তার যে ছাল, সেই ছালটাকে ঘষে মসৃণ করে লিখন উপযোগী করে তার উপরও পুঁথি লেখা হতো। তাহলে ভূর্জপত্র হচ্ছে ভোজ গাছের ছাল, ভোজ গাছের পাতা নয়, পত্র শব্দটা থাকলেও। আর কোথায় লেখা হতো পুঁথি? তালপত্র, তাল গাছের ছবি, তালপাতা। আমরা একটা কথা শুনি যে তালপাতায় পুঁথি লেখা হয়েছে, তেরেট পাতায় পুঁথি লেখা হয়েছে। প্রকৃতপক্ষে তালপাতা আর তেরেট পাতা আলাদা কিছু নয়। তাহলে নাম আলাদা কেন? শব্দ যখন আলাদা, অর্থগত কিছু না কিছু পার্থক্য আছে। আমি এখানে আজকে যখন আসছিলাম, এখানে দেখলাম প্রচুর আম গাছ। জেনারেল নাম আম। সব আম কি এক? সব আম তো এক নয়, আমেরও তো জাত রয়েছে, নানা ধরনের আম হয়। ঠিক তেমনি এই তাল গাছেরও জাত রয়েছে, ভ্যারাইটি রয়েছে। এক ধরনের তালপাতাকে বলা হয় খড় তাল, তার সাধারণ নাম হচ্ছে তালপাতা। আর এক ধরনের তাল রয়েছে, তার নাম হচ্ছে স্ত্রী তার। এই স্ত্রী তারকে বলা হয় তেরেট পাতা। পার্থক্যটা কি? খড়তার মোটা, পাতাটা মোটা, ভঙ্গুর, আর স্ত্রীতার অনেকটা সফট, নমনীয়, তার ফলে লং লাস্টিং করবে, দীর্ঘদিন থাকবে। সেই জন্য যে সমস্ত তালপাতায় পুঁথি লেখা হয়েছে, সেক্ষেত্রে শ্রীতার বা তেরেট পাতাটাই ব্যবহার করা হয়েছে নমনীয়তার জন্য। এর মধ্যে মোমের পরিমাণ বেশি থাকে, ভঙ্গুর নয়, লং লাস্টিং করবে। সেই জন্য সাধারণভাবে আমরা তালপাতা বললেও আদতে যে পাতাটায় লেখা হচ্ছে, মানে তালপাতার যে ভ্যারাইটিতে লেখা হচ্ছে, সেই ভ্যারাইটিটার নাম হচ্ছে তেরেট পাতা বা শ্রীতার। তার কেন? তার শব্দটা সংস্কৃত তাল শব্দ, তাল থেকে তার শব্দটা এসেছে, আঞ্চলিক ভাষায় রূপান্তর ল র হয়ে গিয়েছে।
তাহলে তার মানে আদতে তাল। আর কিসে লেখা হতো? তুলট কাগজ। তুলট কাগজ কি জিনিস? নামটা শুনে আমরা বুঝতে পারছি তুলো তুলো একটা ব্যাপার, একদম ঠিক। পুরনো চট, ছেঁড়া কাপড়, কোনো গাছের আঁশ, বিশেষ করে শন, তিসি, পাট, চুন, ভাতের ফ্যান আর তুলো, এগুলো মিশিয়ে যে ঢেঁকির ছবি দেখিয়েছি, ঢেঁকিতে কোটা হতো। কোটার পর এর মধ্যে মেশানো হতো চুন। কেন? চুন দিলে কি হবে? পোকা ধরবে না। আর দেওয়া হতো ভাতের ফ্যান। ভাতের ফ্যান কেন না? বাইন্ডিং এজেন্ট, আঠা আঠা। আমরা অনেকে এখনো জামা কাপড়ে মার দেওয়ার জন্য ভাতের ফ্যান কিন্তু ব্যবহার করি, বাইন্ডিং এজেন্ট, শক্ত করবে। এগুলোকে একসঙ্গে মিশিয়ে পাতলা করে প্রলেপ দিয়ে, প্রলেপের মতো খুব পাতলা করে বিছিয়ে কাগজ তৈরি করা হতো। সেই কাগজে যেহেতু তুলোর পরিমাণ বেশি থাকতো, তাই এগুলোকে বলা হচ্ছে তুলট কাগজ। তুলট কাগজে বাংলা পুঁথি বেশি লেখা হয়েছে, তাল পাতায় খুব কম। কেন? বাংলা পুঁথি, বাংলা ভাষা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই অঞ্চলগুলোতেই তো বেশি চলে। এখানে তাল গাছ কটা দেখতে পাওয়া যায়? তাল গাছের সংখ্যা তো খুব কম, অপ্রতুল। সুতরাং বাংলা ভাষার লোকেরা পুঁথি লেখার জন্য এই তুলট কাগজই মূলত ব্যবহার করছেন। তালপাতা পশ্চিমবাংলায় মানে অপ্রতুল। কিন্তু আবার যদি আমরা উড়িষ্যায় যাই বা বিশেষ করে যদি দক্ষিণ ভারতে যাই, সেখানে দেখব বেশিরভাগই তালপাতায় লেখা হয়েছে। ওখানে প্রচুর তাল গাছ। এখনো যদি আমরা যাই, বেশ কিছু তাল গাছ অন্তত চোখে পড়ার মতো তাল গাছ রয়েছে। সেই জন্য তালপাতার ব্যবহারটা বেশি। এইটা একটা তুলট কাগজে পুঁথির পাতার ছবি আমি দেখিয়েছি। এই যে তুলট কাগজের ছবিটা যখন আমরা দেখছি, এগুলো কিন্তু বিভিন্ন রঙের করা যায়। কাগজ তৈরি করার সময় যদি আমরা কোনো রং মেশাই, যে রং মেশাবো সেই রং হয়ে যাবে। আর যদি রং মেশানো না হয়, তাহলে সেই কাগজের রং হবে অনেকটা ধূসর বা তামাটে রঙের। এবার আসি কালির কথায়। কালি বানান কিন্তু লয়ে হর্ষইকার কালি। কোন কালি? না যে কালি দিয়ে আমরা লিখি। কালি কি জিনিস? না কালো রঙের তরল পদার্থ, তাই হচ্ছে কালি। পরবর্তীকালে এই কালো রঙের মধ্যে কালি ব্যাপারটা আর সীমাবদ্ধ থাকলো না, যে কোনো রঙের তরল পদার্থই কালি নামে পরিচিত হলো। এই কালি হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে মোচনীয় কালি, মানে যা মুছে যায়, ডেলিবিলিং। আরেক ধরনের কালি হচ্ছে অমোচনীয় কালি, মানে যা চট করে মুছবে না। এবার অমোচনীয় কালি বললেও কোনোদিন কি মুছবে না? আসলে তো আমাদের এই জগৎটাই সবই তো অনিত্য, সব কিছুই একদিন না একদিন শেষ হয়ে যাবে। সুতরাং অমোচনীয় কালিও নিশ্চয়ই একদিন মুছে যাবে, কিন্তু কম্প্যারেটিভলি স্থায়ী। এখানে আমি 3টে ছবি দেখিয়েছি। এগুলো কালি রাখার দোয়াত। দোয়াতের একটা ভালো বাংলা হচ্ছে মশাধার, মশি যোগাধার, মশাধার। এই যে দোয়াতটা, এটা 19 শতকের ব্রাসের দোয়াত, এটা 20 শতকের দোয়াত। আর একেবারে নিচে যে দোয়াতের ছবিটা দেখা যাচ্ছে, এই দোয়াতটার একটা অ্যান্টিক ভ্যালু আছে। এটা ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত। সেখান থেকে এই ছবিটা তুলে আনা হয়েছে, মাটির দোয়াত। এর মধ্যে কালি রাখা হতো। কালি কি কি দিয়ে তৈরি করা হচ্ছে তার উপর নির্ভর করে কতটা উজ্জ্বল হবে। আমরা যখন লিখি, বিভিন্ন কোম্পানির পেনে তো এখন লিখি, সব পেনের কালি কিন্তু সমান দেখতে লাগে না, যতই নীলে লিখি বা যতই কালোতে লিখি। কালি তৈরির উপাদানের উপর কালির ঔজ্জ্বল্য নির্ভর করত। যদি লোহার গুঁড়ো মেশানো হতো, লোহা ঘষে
কালির মধ্যে, তাহলে পারে তার ঔজ্জ্বল্য বাড়ত। কিন্তু তাতে আবার একটা সমস্যাও ছিল। কি সমস্যা? না, লোহার গুঁড়ো মেশানো কালির ঔজ্জ্বল্য বেশি হলেও তা কাগজকে বা তালপাতাকে ভঙ্গুর করে দিত, পুঁথি বেশি দিন টিকত না। কি কি রঙের কালি ব্যবহার করা হয়েছে? সাধারণত কালো কালিতে পুঁথি লেখা হতো। এছাড়া আমরা দেখতে পাই লাল কালি, হলুদ কালি এবং সবুজ কালি পুঁথিতে। কালি তৈরির সময় একটা হচ্ছে দেশীয় পদ্ধতি, আতপ চাল ভেজে পুড়িয়ে ফেলে তা গুঁড়ো করেও কালি তৈরি করা হতো। আতপ চাল ভেজে গুঁড়ো করে যে কালি তৈরি করা হতো তাকে বলা হতো চাল চুয়ানি কালি বা ঝিউনির কালি। আর একটা কালির ব্যবহার করা হতো, এখন আমরা কারেকশন ফ্লুইড ব্যবহার করি, যাকে আমরা সাদা কালি বলে রাখি, ভুল হয়ে গেলে পরে ভুল লেখা চেপে দিই, হোয়াইটনার বলি। সেই সময়ও এই রকমের কারেকশন ফ্লুইডের প্রচলন ছিল। সেটা কি রং? না, হলুদ রঙের কালি। হলুদ রঙের কালি ব্যবহার করা হতো কোনো লেখা যদি ভুল হয়ে যায় সেটাকে ঢেকে দেওয়ার জন্য। মানে কোনো একটা লেখা রয়েছে তার উপর হলুদ কালি দেওয়া, বুঝতে হবে যে লেখাটা ভুল হয়ে গেছে, ওটা বাদ, ওটা কাটা। আর আমার কাছে একটা ইনফরমেশন আছে একটু ব্যতিক্রমী, সেটা হচ্ছে কথা সরিত সাগর, সেটা নাকি লেখা হয়েছিল রক্ত দিয়ে। এখানে রক্ত বলতে নিশ্চয়ই হয়তো পশুর রক্তই হবে, বা এর বেশি আমি তথ্য জোগাড় করতে পারিনি, বা ওই পুঁথিটাও আমি দেখিনি, কিন্তু একটা অথেন্টিক বইতেই পেয়েছি যে কথা সরিত সাগর রক্ত দিয়ে লেখা হয়েছিল। লাল কালি দিয়ে লেখা হয়েছে এমন একটা পুঁথির নমুনা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। এটা আমাদের কলেজে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে সংরক্ষিত যে পুঁথিশালা, সেখানে সংরক্ষিত রয়েছে। এটা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের একটা পুঁথির পাতা। কালি কি করে তৈরি করা হতো তার জন্য কতগুলো ছড়া পাওয়া যায়। বলা হচ্ছে লোদ ছালা লোহার গুড়ি, অঙ্গারক জবার কুড়ি, গাবের ফল হরিতকি, ভৃঙ্গার্জুন ভৃঙ্গার অর্জুন, আমলকি, বাবলা ছাল জাটির রস, ডালিম ছেঁচে করিবে কষ, ডেলায় করল এক আলি, চারি যুগলা উঠবে কালি। মানে চারটে যুগ চলে যাবে তারপর কালি উঠবে, তার মানে ইনডেলিবল ইঙ্ক। সেই ইনডেলিবল ইঙ্ক তৈরির একটা ছড়া এখানে রয়েছে। কিংবা এরকম বলা হচ্ছে ত্রিফলা, ত্রিফলা হচ্ছে আমলকি, হরিতকি আর বহেরা, শিমুল ছালা শিমুল গাছের ছাল, ছাগ দুগ্ধ দিয়া তোলা। আমরা সরস্বতী পুজোর সময় দোয়াতে দুধ দিই, আদতে ওই দোয়াতের দুধটা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে কালি তৈরি হতো দুধ দিয়ে, তারই স্মৃতি। ছাগ দুগ্ধ দিয়া তোলা, আসলে ছাগের দুধ হয় না, ছাগির দুগ্ধ এখানে ধরতে হবে, লক্ষ্যার্থে ধরতে হবে। লোহা দিয়ে লাহাই ঘষি, ওই যে লোহা ঘষার কথা বললাম, লোহায় লোহায় ঘষে সেই একটু গুঁড়ো গুঁড়ো মতন যেটা হতো কালির মধ্যে মেশানো হতো, কালির ঔজ্জ্বল্য বাড়ত। মসি বলে, মসি মানে কালি, আকাট বসি, আর উঠবো না, পার্মানেন্ট ভ্যারাইটি। কিংবা কাগজ, আমি দুঃখিত এখানে একটা টাইপও হয়ে গেছে, কাগজ হবে না, কাজল। কাজল গোমূত্র লায়ের জল, ভৃঙ্গ ভেলা দিয়ে তোল, পীতকাষ্ঠ দিয়ে বসি, তোটে পত্র না তোটে মসি। মানে কিরকম কালি? তোটে পত্র, কাগজ ছিঁড়ে যাবে, তোটা মানে ছিঁড়ে যাওয়া, না তোটে মসি, কিন্তু কালি উঠবে না। কালি তৈরির এই পদ্ধতিগুলো আমরা পাচ্ছি। এবার আসি লেখনির প্রসঙ্গে। এই যে ছবিটা একেবারে ওপরে দিয়েছি, এই গাছ কি তোমরা দেখেছো? নদীর ধারে টারে হয়ে থাকতে কিন্তু দেখা যায়। এটা হচ্ছে খাগ গাছ।
বা সরস্বতী পুজোর সময়ও আমরা অনেক সময় কিনে আনি দোয়াতে দেওয়ার জন্য সেই গাছের ঝাড়, এটা গুল্ম শ্রেণীর গাছ। লেখনী অর্থাৎ কলম, কলম শব্দটা আরবি কলম থেকে এসছে। এই লেখনী হিসেবে কি ব্যবহার করা হতো? পাখির পালক, খাগড়া জাতীয় গাছের ডাঁটা, এই যে খাগড়া, নল খাগড়া, বাঁশের কঞ্চি, গাছের শাখা, আর হচ্ছে ধাতব শলাকা, যাকে আমরা বলি স্টাইলাস। ধাতব শলাকা কোন ধরনের পুঁথি লেখার ক্ষেত্রে ব্যবহার করা হতো? তালপাতার পুঁথি, আঁচড় কাটা হতো। আমরা কেউ দক্ষিণ ভারতীয় লিপির সঙ্গে কি পরিচিত? দেখব আমরা দক্ষিণ ভারতীয় অ আ বা এই সমস্ত লিপি যদি দেখি অনেকটা গোল 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 গোল, কিংবা ওড়িয়া লিপিও যদি আমরা দেখি অনেকটা গোল 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 গোল, কিন্তু বাংলা লিপি ওই একটা কোণ থাকে, যেমন ক খ এগুলোর একটা কোণ থাকে, কিন্তু ওই ধরনের লিপিগুলোর ক্ষেত্রে কোণটাকে অ্যাভয়েড করা হয়, গোল করে দেওয়া হয়। কেন? মেটেরিয়াল লেখাকে নিয়ন্ত্রণ করছে। কারণ যদি আমি আঁচড় কাটি স্টাইলাস দিয়ে পাতার ওপর, কোনা কোনা করে যদি রাখি, পাতা কেটে যাবে, ছিঁড়ে যাবে। সেই জন্য যদি কোনাটাকে যদি রাউন্ড শেপ করে দিই, তাহলে পারে ছিঁড়বে না চট করে। লেখনী দত্ত মানে লেখনী বোঝায় এরকম আরো কিছু শব্দ আমরা পাই। একটা পাই বর্ণক, কোথায় পাই? ললিত বিস্তর বইতে। আর কি পাই? বর্ণিকা, কোথায় পাই? ললিত বিস্তর বইতে। আরেকটা পাই বর্ণভত্রিকা, দশকুমার চরিতে বর্ণভত্রিকা শব্দ আছে। মালতী মাধব নাটকে শলাকা শব্দের উল্লেখ আছে। শলাকা এখানে ভুল বললাম একটু, মালতী মাধব নাটকে আছে অয়স্কান্ত মলি শলাকা, এই কথাটা। অয়স্কান্ত মানে কি? মণি শলাকা মানে কি? অয়স মানে হচ্ছে লোহা, আর অয়স্কান্ত মণি বলা হয় ম্যাগনেট, চুম্বককে। এবার লোহা তো চুম্বকে পরিণত হয়। আমার যেটা ধারণা, অয়স্কান্ত মণিশলাকা বলা হচ্ছে আদতে সেটা লোহারই স্টাইলাস। এখানে যে কলমের ছবিগুলো দেখিয়েছি এগুলোরও অ্যান্টিক ভ্যালু রয়েছে। ইন্ডিয়ান মিউজিয়ামে এগুলো সংরক্ষিত। সেই ছবি তুলে নিয়ে এসে আমি একটু দেখাচ্ছি, মনে করলে আমরা এগুলোও বানিয়ে নিতে পারবো। কলম শব্দের একটা ব্যবহার আমরা পাই, এমনি তো সাধারণভাবে লেখনী, বর্ণক, বর্ণভত্রিকা তো আছেই। ষোড়শ শতাব্দীতে লেখা কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর, মুকুন্দ রাম বলছি না, মুকুন্দ চক্রবর্তী, অভয়ামঙ্গল কাব্যে, সেখানে কি লেখা রয়েছে? হাতে লইয়া পত্রমসি, পত্র মানে লেখার কাগজ, সেটা তালপাতাও হতে পারে বা তুলট কাগজও হতে পারে, মসি মানে কালি। আপনি কলমে বসি মানে কলমে দেবী সরস্বতী তুমি ভর করো, সরস্বতী বন্দনা প্রসঙ্গে আছে। যে বা লিখো, যে বলো বানান। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, ষোড়শ শতাব্দীতে বানান সচেতনতাও কিন্তু তৈরি হচ্ছিল। ম্যাডাম বলছিলেন যে কি হবে বানান, কি লেখা আছে না আছে সেটা নিয়েও অনেক ভুলভাল আছে পুঁথিতে, বা আদেও ভুল কিনা সেটা নিয়েও ভাবার বিষয়। সেই জিনিসটাও আমি একটু দেখাবো। আর এই যে খাগের কলম, খাগের কলমের একটা অল্টারনেটিভ শব্দ আমরা বাংলায় পাই, তার উচ্চারণটা হচ্ছে ইশিকা। আমি অনেকগুলো বানান দিয়েছি, প্রত্যেকটা বানানই অল্টারনেটিভ বানান। মানে আমি এটা না লিখে যদি ওটা লিখি তাহলে আমি ভুল বলেছি এটা বলতে পারবো না, কারণ অভিধানে প্রত্যেকটা বানানই মান্য বানান এবং একটা আরেকটার অল্টারনেটিভ, এই অর্থে দেখানো হয়েছে। ইশিকা মানে হচ্ছে খাগের কলম। এরপর আসি পুষ্পিকায়। পুষ্পিকা কি জিনিস? পুষ্পিকা মানে পুষ্প মানে কি? পুষ্প মানে ফুল। আমরা সাধারণভাবে বলি পুঁথির শেষ অংশকে, শেষ পাতাটাকে, পত্রটাকে পুষ্পিকা বলে। অন্য পত্রকে বললো না, শেষ পত্রকে কেন বলছে? আসলে এক একটা পুষ্প এঁকে বাক্য শেষ করা হতো এই পাতাতে, এই পত্রে, পাতা বলাটা ঠিক হবে না, পত্র, এই পত্রে
সেই জন্য এই পত্রের নাম হচ্ছে পুষ্পিকা। আমি এখানে 4টে পুষ্পিকা পত্রের ছবি দিয়েছি। সবসময় যে এখানে এই যে ছবিটা, এখানে আমি দেখতে পাচ্ছি কি হলো, পরিষ্কার ছবি আঁকা আছে ফুলের। দ্বিতীয়টাতেও অনেকটা ফুল ফুল আছে, তৃতীয়টায় ফুল নেই, একটা গোল গোল। এই গোলগুলোকে কিন্তু ফুল হিসেবেই দেখতে হবে। এটা হচ্ছে এক দল, এক পাপড়ির পুষ্প। আবার এটাতে অনেকটা ফুলের মতোই দেখা যাচ্ছে, তাহলে পুষ্পিকা গেল। এটা কয় দল থাকতো? এক দল পুষ্পিকায়, যে একটা দলের পুষ্পিকা আমি দেখিয়েছি। বিন্দু চিহ্ন যদি থাকে সেটাকে কিন্তু পুষ্প হিসেবেই দেখতে হবে। এক দল হতে পারে, চতুর্দল হতে পারে,